একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে দর্শক। মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য নিয়ে হাজির হওয়া, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান, এবং আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবং দর্শক বলে রাখি, আজ আমাদের সঙ্গে বরাবরের মতো দুজন অতিথি আছেন রবি আজিয়েটার চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার জনাব শাহেদ আলম, এবং আছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং আমরা আসলে আলাপে যাব, গুজবগুলোর একটা সমাধান খোঁজা, একটা ধারণা খোঁজার চেষ্টা করব। তবে তার আগে একটা প্রতিবেদন দেখাতে চাই, যাতে আমরা একটা দেখে আসতে পারি যে কী ধরনের গুজব এখন আসলে ছড়াচ্ছে। দর্শক, ইউটিউবের একটি ভিডিওতে দেখা গেল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে টক শোতে যুক্ত হয়েছেন ক্রিকেটার মাশরাফি। ক্যাপশনে লেখা, ক্রিকেটার মাশরাফি নাকি বিএনপিতে যোগ দিচ্ছেন। ফ্যাক্ট চেক করে দেখা গেল পুরোটাই মিথ্যা তথ্য। ভিন্ন ভিন্ন 3টি ভিডিও ক্লিপ একসাথে যুক্ত করে ভিডিওটি তৈরি করা হয়েছে। একই কারসাজি করে বিভিন্ন ইউটিউব চ্যানেলে ডক্টর ইউনূস, শেখ হাসিনা, খালেদা জিয়া, জামাতের আমির সবাইকে নিয়ে ফেক টক শো বানিয়ে রীতিমতো অপতথ্য ছড়ানো হচ্ছে। ওদিকে বাংলাদেশে আবারও দেখা যাচ্ছে ভারতীয় প্রচার মাধ্যম নর্থ ইস্ট নিউজ। এই পোর্টালে চন্দন নন্দী নামে একজন ভারতীয় কথিত সাংবাদিক ছড়াচ্ছেন একের পর এক অপতথ্য। এমন সংবেদনশীল বেশ কয়েকটি অপতথ্যের ফ্যাক্ট চেক আমার হাতে। শুরুতে সেটা দেখে নিয়ে চলুন, তারপর আলাপে যাব। অন্তত 10টির মতো ইউটিউব চ্যানেল চোখে পড়ল, যেগুলো তৈরি হয়েছে সম্পূর্ণ মিথ্যা আর অপতথ্য ছড়িয়ে দেবার জন্য। এই যেমন অশনি বার্তা নামের এই চ্যানেলটিতে সাধারণত ভিন্ন ভিন্ন 3টি ভিডিও ক্লিপ যুক্ত করে টকশোর নামে ছড়িয়ে দেওয়া হয়। উপস্থাপক হিসেবে খালেদ মহিউদ্দিনকে মাঝখানে রেখে কখনো ডক্টর ইউনূসের সাথে তারেক জিয়া, শেখ হাসিনা, জামাতের আমিরকে একসাথে হাজির করা হচ্ছে ভিডিও কারসাজি করে। সেগুলোর ভিউ ছাড়িয়ে যাচ্ছে আবার মিলিয়ন। চ্যানেলের সাবস্ক্রাইবারও বাড়ছে হু হু করে। এমন একাধিক ইউটিউব চ্যানেল চোখে পড়েছে একাত্তরের। সেগুলোর একটি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের কাছে তুলে ধরা হয় এবং সত্যটি বেরিয়ে আসে। ওদিকে বাংলাদেশকে নাকি ভারতের সেনাপ্রধান হুমকি দিয়েছেন এমন ক্যাপশনে অপতথ্য ছড়াচ্ছে ভারতীয় প্রচার মাধ্যম আজতক বাংলা। শুধু তাই না, তারা দাবিও করেছে বাংলাদেশ নাকি ভারতে মিসাইল ফেলবে। ক্রমাগত এ সমস্ত অপতথ্যগুলো ভারতের সাধারণ জনগণই বিশ্বাস করছে না, সেটা অন্তত তাদের ভিডিও কমেন্ট দেখলেই বোঝা যাচ্ছে। ওদিকে বাংলাদেশে আবারও দেখা যাচ্ছে ভারতীয় প্রচার মাধ্যম নর্থ ইস্ট নিউজ, যেখানে চন্দন নন্দী নামে একজন ভারতীয় কথিত সাংবাদিক ছড়াচ্ছেন একের পর এক অপতথ্য। এই যেমন দুদিন আগে পত্রিকাটি শিরোনাম করে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ছিল ভুল। শুধু তাই নয়, ডক্টর ইউনূস নাকি গণমাধ্যমের কণ্ঠরোধ করতে 8 মাসে 640 সাংবাদিককে টার্গেট করেছেন। নর্থ ইস্ট নিউজের এ সমস্ত মন করা খবর ছড়াচ্ছে বিভ্রান্তি আর অপতথ্য। এখানেই শেষ নয়, আরেকটি হাস্যকর ঘটনাও আছে। ফেসবুকে একটি ভাইরাল ভিডিওতে দাবি করা হলো ভারত তার অ্যান্টি মিসাইল দিয়ে অনবরত পাকিস্তানি ড্রোন ধ্বংস করছে। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল দাবিটি মিথ্যা। মূল ভিডিও 2024 সালে ইসরায়েলের রকেট হামলার দৃশ্য। এটাকেই ভারতের বলে চালিয়ে দেওয়া হয়েছে। দর্শক, আজকে অপতথ্যের ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল গুজব ছড়াতে রীতিমতো বিনিয়োগ করে খোলা হচ্ছে ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ। ব্যবহার হচ্ছে এআই এবং ছড়িয়ে দেওয়া হচ্ছে সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাকিব হাসান, একাত্তর। দর্শক, গতকাল আমরা দেখিয়েছিলাম বেশ কিছু ইউটিউব চ্যানেল তৈরি হয়েছে আসলে অপতথ্য ছড়ানোর জন্য। সেটা আবার ফেসবুকে এবং টিকটকেও শেয়ার হচ্ছে এবং সেখান থেকেও কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা আসলে সেগুলোর মধ্যে থেকে বাছাই করে কয়েকটি দেখানোর চেষ্টা করলাম এবং আগে জানিয়েছি আমাদের সঙ্গে আমাদের অতিথিরা আছেন। আলাপে যেতে চাই। জনাব আব্দুল আওয়াল মিন্টু, আপনাকে দিয়ে আলাপটা শুরু করি। আপনি আসলে আপনার এই দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে অনেক ধরনের অপতথ্য দেখেছেন। আপনি কি এখনকার সময় যে ধরনের অপতথ্য ছড়াচ্ছে এটা কখনো দেখেছেন? মানে এভাবে আসলে টার্গেট করে নেতাকর্মীদের ইঙ্গিত করে যে ভাবে অপতথ্যগুলো ছড়ানো হচ্ছে, প্রথমত ঝুঁকি কি দেখেন, সমাধানটা কি দেখেন সংক্ষেপে? প্রথমে আপনাকে বলি, আগে তো এটা কম ছিল বা ছিল না, এই জন্য যে ওই প্রযুক্তি তো ছিল না। জি। এখন যেরকম আপনার চ্যাট জিপিটি বা এআই যেগুলি দেখছেন, এগুলি তো আগে ছিল না। জি। এখন আমি তো মনে করি এই যে তথ্য বিকৃতি বা অপতথ্য যেটাই আপনি বলেন, এটা কিন্তু সমাজের জন্য এবং সমাজের নাগরিকদের জন্য অত্যন্ত একটা আমি বলবো বিভ্রান্তিমূলক এবং খুবই খারাপ। এখন এটাকে যদি আমরা ঠিক করতে হয়, তাহলে কিন্তু আমাদের আইন কানুন ঠিক করতে হবে আগে। যারা এই অপতথ্য ছড়াচ্ছে, এটা কিন্তু খালি দেশের ভিতর থেকে ছড়াচ্ছে না, এটা দেশের বাইরেও আছে। সো আপনাকে যদি আইন কানুন ঠিক করে যদি এগুলো রেগুলেট না করেন, তাহলে কিন্তু সমাজে এমন এক ধরনের বিভ্রান্তির সৃষ্টি হবে ভবিষ্যতে,
যেখানে সত্য এবং কোনটা সত্য নয় এটাই মানুষ বুঝবে না, যার ফলে আমি মনে করি সমাজের অনেক ক্ষতি হবে। সেজন্য আমি চাই যে সহসাই সরকার এদিকে একটু নজর দেখ এবং আমাদের যে আইন আছে, তথ্য প্রযুক্তির আইন বলেন বা আমাদের ডিজিটাল সিকিউরিটি বলেন, এগুলি যদি ঠিক করে যদি এগুলিকে বন্ধ করা না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে সমাজের অনেক ক্ষতি হবে, এটাই আমি মনে করি। খুবই স্পষ্ট করে বললেন। আমি যদি একটু জনাব শাহেদ আলম আপনার কাছে আসি, আপনি দেশের অন্যতম শীর্ষ অপারেটর রবির শীর্ষ কর্মকর্তাই কেবল নন, আপনি একজন আইন বিষয়ক পড়াশোনা করা একজন মানুষ, ব্যারিস্টার ল ডিগ্রি আপনার আছে। সেই জায়গা থেকে আমি আইনগত দিকটা আপনার কাছ থেকে জানতে চাই। ধরুন যেভাবে আসলে অপতথ্যগুলো ছড়াচ্ছে, প্রচলিত যে আইন আমাদের হাতে আছে, এতেই কি সমাধান করা সম্ভব, নাকি নতুন করে আইনের প্রয়োগটা নিশ্চিত করা বা নতুন করে আইন সংশোধন করার প্রয়োজনটা আপনি দেখেন? ধন্যবাদ আপনাকে। এখানে একটা জিনিস আমি প্রথমে একটু ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে এখানে তিনটা বিষয় কিন্তু একটু আলাদাভাবে প্রথমে আমাদেরকে বুঝতে হবে। টেলিকম নেটওয়ার্ক অপারেটর, আমরা কিন্তু নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারটা দিচ্ছি, এইটার মধ্যে হোস্ট করছি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন ইউটিউব এবং অন্যান্য অনেক ধরনের, টুইটার থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো, সেগুলো আমরা হোস্ট করছি। সেইখানে আবার এই যারা সোশ্যাল মিডিয়া আছে তারা হোস্ট করছে কিন্তু কন্টেন্টগুলো। এখানে টেলকোর সাথে ডাইরেক্ট কিন্তু কন্টেন্টের কোনো সম্পর্ক নেই। আমরা কিন্তু কন্টেন্ট হোস্ট করি না, আমরা কন্টেন্ট ডেলিভারিও করি না। সো এখানে তিনটা জিনিস আলাদা করে বিষয় বা বোঝার একটা বিষয় আছে, সেখান থেকে ক্লিয়ার করতে হবে। এই জায়গাটা একটু স্পষ্ট করবেন যে আমাদের দেশে যে ক্যাশ সার্ভারগুলো আছে সেগুলোতে প্রবেশ করে সেগুলোর বিষয়ে আসলে কোনো রকমের নির্দেশনা বা মতামত নেওয়ার কোনো সুযোগ আছে কিনা? জি, আমি ওই জায়গাটাতে আসছিলাম। যে ক্যাশ সার্ভারে যেটা আছে সেটাও কিন্তু আমি কোনো একটা প্ল্যাটফর্মের কন্টেন্টটা হোস্ট করছি, কিন্তু কন্টেন্ট ইটসেলফ আমরা হোস্ট করছি না। আমি কোনো একটা মিডিয়া প্ল্যাটফর্ম হয়তো হোস্ট করছি, যেমন ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, সেখানে কিছু কন্টেন্ট সেটা থাকে, যেটার অ্যাক্সেস কিন্তু আমাদের কাছে নেই। সেটা কিন্তু যারা প্ল্যাটফর্ম প্রোভাইড করছে বা যারা এই ধরনের সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, তাদের কাছেই কিন্তু এই অ্যাক্সেসটা আছে। আমরা কিন্তু ফেসবুকের কোনো কন্টেন্টের উপর হাত দিতে পারি না, বা ওই টেকনিক্যাল ক্যাপাবিলিটিস এখনো পর্যন্ত কোনো টেলিকম অপারেটরের নেই। লয়ের কথা যেটা বললেন, আইনগতভাবে আপনার বর্তমান প্রচলিত আইনে আমাদের যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আছে এবং ইত্যাদি আছে, এটার ক্ষেত্রে আপনি বেশ কিছু জিনিস আপনি অবশ্যই আপনি রিজলভ করতে পারেন বা আইনগতভাবে আপনি অ্যাকশন নিতে পারেন। কিন্তু বর্তমান যে প্রযুক্তিগত ইস্যুগুলো, সেখানে কিন্তু শুধুমাত্র আপনি কোনো ব্যক্তি বা কোনো একটা সংগঠনের বিরুদ্ধে আপনি যদি অ্যাকশন নেন, সেটা সাফিসিয়েন্ট হবে না। আপনাকে এখানে দেখতে হবে, যেমন ধরেন আমাদের এখানে পলিসি এবং লিগ্যাল যে ফ্রেমওয়ার্কটা আছে, সেখানে টেলিকম অপারেটররা যখন দেখতে পায়, যখন আছি যে কোনো একটা ভিডিও ভাইরাল হচ্ছে, সেখানে আমি কি সেটা থ্রটল করতে পারি কিনা, বা আমি কি এটা সাসপিশিয়াস ট্রাফিক হিসেবে ফ্ল্যাগ করতে পারি কিনা, এই অনুমতিটা কিন্তু আমাকে দেওয়া হয়নি। সুতরাং আমি যখন এটা থ্রটল করতে চাই বা আমি বার করতে চাই, আমাকে কিন্তু রেগুলেটরের কাছে যেতে হয়, আমাকে অনুমতি নিতে হয়। হ্যাঁ, আমি হয়তো ধরে নিতে পারি অনেক ক্ষেত্রে যেটা আমি করতে পারি, বাট আসলে আমার আইনে সেই অধিকারটা আমাকে দেওয়া হয়নি। যেহেতু আমাদের দেশে এখনও প্রাইভেসি লটা ফাইনালাইজ করা হয়নি বা এটা এখনও কার্যকর না, আমাদের ডেটা প্রাইভেসি লটা এখনও ড্রাফট পর্যায়ে আছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের একটা পরিবর্তন হচ্ছে, এগুলোর মাধ্যমে আমরা যে জিনিসটা আসলে ট্যাকেল করার চেষ্টা করছি সেটা অনেকটা প্রচলিত আইনের মাধ্যমেই। বাট আইন দিয়ে আসলে আপনি টেকনোলজিটা সলভ করতে পারবেন না। আমি যদি একটু আপনাকে আপনার যে প্রথম নিউজ ক্লিপে আপনি যেটা দেখিয়েছেন, এআই এর যে সমস্যাটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, এটা কিন্তু আমাদেরকে আমি এই যে এই শুধু একটা প্রশ্ন আপনার কাছে রেখেছিলাম এআই নিয়ে, আমি সেখানে আসবো। হ্যাঁ, তার আগে আমি একটু জনাব আব্দুল আল মিন্টু আপনার কাছে আসতে চাই। আমরা দেখেছি বিএনপির নিজস্ব একটা সেল আছে, মিডিয়া সেল, এবং সেখান থেকে প্রেস ইনভাইটেশন সহ নানা রকমের তথ্য আসে এবং আমরা আসলে সাংবাদিকরা সেটা কভার করি। এই জায়গাটা আসলে ব্যবহার করা কতটা সুযোগ আছে আসলে অপতথ্যের বিপরীতে সঠিক তথ্য তুলে ধরার? দলগতভাবে আপনার কোনো মুভমেন্টে যাবেন কিনা ডিজিটাল প্ল্যাটফর্মে? দেখুন, দলগতভাবে তো আমরা চাই না কোনোভাবেই যে কোনো অপতথ্য মানুষের সামনে প্রকাশ করা, সেটা দলের জন্য অত্যন্ত খারাপ। কিন্তু বরং আমি দেখতেছি যে আমাদের দল এটাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটু আগেই আপনাদের কথা শুনতেছিলাম যে মনে করেন ওই পুরানো 5 বছর আগে কোথায় কে কাকে রেপ করছে, সেটা এখন ওটাকে ছবিটা প্ল্যাটফর্মে দিয়ে বলতেছে যে ওই যুব দলের অমুক, ওই ছাত্র দলের অমুক, অমুকের রেপ করছে বা অমুকের বাড়ি ডাকাতি করছে। এই জন্য আমি মনে করি এগুলির জন্য ক্লিয়ার আইন থাকা উচিত যে কোনটা লিগেল কোনটা লিগেল না।
শাহজালাল খান যে কথা বললো আমি সম্পূর্ণ একমত যে ওনারা ইচ্ছা করলে কিছু করতে পারে, কিন্তু আইন ওনাদেরকে অ্যালাউ করতেছে না। তো সেজন্য আমি মনে করি আপনার ইমিডিয়েটলি আমাদের দেশে এখন যেটা উনি প্রাইভেসি লর কথা বললো সেটা তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করা উচিত। তারপরে আপনার এই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তাড়াতাড়ি অ্যামেন্ড করা উচিত, যাতে করে এই ধরনের অপতথ্য যারা দিচ্ছে, মিথ্যা তথ্য যারা দিচ্ছে সমাজে মানুষকে বিভ্রান্তি করার জন্য বা মানুষের ক্যারেক্টার অ্যাসিসিনেশন করার জন্য বা একজনকে অপদস্থ করার জন্য, সেগুলির বিরুদ্ধে যদি সমাজ ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু আমি মনে করি ভবিষ্যতে এই জিনিসটা আরো বেশি হবে এবং সমাজ অনেক ক্ষতিগ্রস্ত হবে। বাট এটা কিন্তু এখন মোটামুটি বিশ্বব্যাপী। একটু আগে আপনারা বলছেন এই যে মনে করেন আমাদের ভারত মহাদেশে যে যুদ্ধটা হলো কয়েকদিন, এটা নিয়ে দুই পক্ষই কিন্তু বিভিন্ন ধরনের প্রচার চালিয়েছেন। এখন বিভিন্ন দেশের সংবাদ মাধ্যম বলতেছে কোনটা ঠিক কোনটা বেঠিক, বা কোথায় আসলে আকাশ যুদ্ধ হয়েছে কোথায় হয় নাই। এখন প্রশ্নটা হলো, এখন যেই প্রযুক্তিগুলো আসতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর আপনার যদি চ্যাট জিপিটি দেখেন, সেদিন একজনে বললো যে ওই আমার আর আমার ওয়াইফের ফটো দেখছেন, তখন চ্যাট জিপিটিতে গেল ওই কি করলো, তখন নাকি চ্যাট জিপিটি দুটা ফটো থেকে দুজনেরটা আলাদা করে এনে একত্র করে দিয়ে দিছে। এখন তো প্রযুক্তির সাথে সাথে আইনের সংস্কার অত্যন্ত জরুরি। যেই প্রযুক্তি যেইটুকু খারাপ দিক আছে সেটাকে কন্ট্রোল করা, সেটা সমাজের দায়িত্ব, সরকারের দায়িত্ব। তো আমি মনে করি শাহেদ আলম সাহেব যে কথাগুলো বলতেছে ওগুলিকে ধর্তব্যে এনে আমাদের আইনগত সংস্কার দরকার, অত্যন্ত জরুরি। প্রথমত এআই নিয়ে একটু জানতে চাই, কারণ আমরা দেখতে পাচ্ছি মার্কিন ইলেকশনের সময়ও রিউমার ছড়াচ্ছিল এটা দিয়ে। আমরা বাইডেনকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ভোট চাইতেও দেখেছি এআই দিয়ে। একটু বলবেন আসলে এর সমাধানটা কি হতে পারে? এআই গাইডলাইন আমরা অনেক আগে থেকে জানছিলাম যে একটা নীতিমালা হবে, সেটা আলোমুখ দেখেনি। কি করা যায়? এবং দ্বিতীয়ত টেক জায়ান্ট যেগুলো গুগল, মাইক্রোসফট, ফেসবুক, এদের সঙ্গে যোগাযোগটা কিভাবে বাড়ানো যায়, কোনো পরামর্শ? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যেটা বলছিলাম, আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যেই কাজগুলো হচ্ছে বর্তমানে, ডিপফেক, আপনার বিভিন্ন ধরনের ভিডিও, ফটোগ্রাফ যেগুলো হচ্ছে, এটা কিন্তু আমাদেরকে এআই দিয়েই প্রবলেমটা সলভ করতে হবে। এআই দিয়ে আমাদেরকে এআই প্রবলেমগুলো সলভ করতে হবে, না হয় কিন্তু আমরা এটা সম্ভব হবে না এই মুহূর্তে যেভাবে টেকনোলজিগুলো আছে। আমরা কি করছি, ডিপফেক ডিটেকশন ইঞ্জিন বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে বিভিন্ন ডিপফেক ডিটেকশন ইঞ্জিন তৈরি করা হচ্ছে, যেটা ইন্টিগ্রেট করা হচ্ছে সোশ্যাল মিডিয়া, আপনার ডেটা ট্রাফিকের সাথে, এবং সেক্ষেত্রে মোবাইল অপারেটররাও এখানে অ্যাক্টিভলি কাজ করছে যাতে ডিপফেকগুলো ডিটেকশন করে সাথে সাথে আপনার ব্যবস্থা না যায়। কিন্তু ব্যবস্থা নেওয়ার আগে আমি কিছুক্ষণ আগে যেটা বলেছি, আমাদেরকে এখানে কিন্তু উই মাস্ট ব্যালেন্স সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, যেখানে আইন এখনো আমাদেরকে সেভাবে সহায়তা করছে না। আরেকটা জিনিস আমরা যেটা ট্রাই করছি, এবং অনেক দেশেই মোবাইল অপারেটর যেটা ট্রাই করছে, সেটা হচ্ছে একটা অ্যালায়েন্স তৈরি করার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে, যেখানে আমরা একটা ফাস্টার এবং মোর এফেক্টিভ প্রোটোকল আমরা করতে পারবো। যেমন ধরেন ইউকেতে আমরা দেখেছি বিবিসি এবং অন্যান্য অনেকগুলো মিডিয়া, তারা বেশ কিছু কাজ করেছে যেটা কিন্তু আমাদের কাছে মনে হয়েছে বেশ ভালো উদ্যোগ। তার মধ্যে একটা হচ্ছে যেমন ধরেন মেটাডেটা এবং যে ফাইল ফরম্যাটগুলো, সেটা একটা স্পেসিফিক স্ট্যান্ডার্ডে না আসলে তারা সেটা বন্ধ করে দিবে। সো আমরা দেখেছি এটা বেশ কাজ করছে। এখানে আমরা আরও বেশ কিছু আমরা সরকারি কিছু ইনিশিয়েটিভ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশে। আমাদের কাছে যেটা মনে হয় যে এই জিনিসগুলো আমাদের সরকারের দিক থেকে, পলিসির দিক থেকে আমাদের করা উচিত। আপনি যেটা বলেছেন এআই নিয়ে আমাদের পলিসি করার কথা, এটা নিয়ে কাজ হচ্ছিল, মাঝখানে একটু থেমে গেছে। আমরা জানি যে ইউনেস্কো একটা আমাদের রেডিনেস কতটুকু সেটা একটা অ্যাসেসমেন্ট তারা রিপোর্ট রিসেন্টলি দিয়েছে গত 2-3 দিনের মধ্যে। সেখানে দেখেছি আমরা যে তারাও রিকমেন্ডেশন দিচ্ছে পলিসি ফ্রেমওয়ার্ক তৈরি করার জন্য। বাট আমরা আগে থেকে বলেছি এই ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে এআইটাকে কোনো আইন দিয়ে যাতে বাধা না দেওয়া হয় বা কোনো রুলের মাধ্যমে এটাকে আটকানো না হয়, কারণ এটা একটা টেকনোলজি, এটা অনেকগুলো ভালো দিক আছে। এখানে আমাদের বাংলাদেশে প্রচুর কাজ হচ্ছে এআই নিয়ে। আমরা পৃথিবীর অনেক দেশের এআই কাজগুলো কিন্তু আমাদের বাংলাদেশের আমাদের ইঞ্জিনিয়াররাই ঠিক আছে। আমি তাহলে এই জায়গাটাতে যদি আমি এভাবে বলি যে এআই দিয়ে যে জটিলতাগুলো তৈরি হচ্ছে সেটার সমাধানটা এআই দিয়েই করতে হবে, এবং এক্ষেত্রে যতটুকু আসলে প্রশিক্ষণ এবং পলিসিগত সহায়তা দরকার সেদিকে এগোতে হবে। আমি আলোচনার শেষ পর্যায়ে জনাব আব্দুল আল মিন্টু আপনার কিছুটা আসতে চাই। সেটি হচ্ছে, যেহেতু আপনাদের মাঠ পর্যায়ে অনেক কর্মীরা আছে, কেন্দ্রীয় পর্যায়েও কর্মীরা আছে, এবং প্রান্তিক অঞ্চলের মানুষের হাতেও মুঠোফোন আছে এবং তাদের কাছে অপতথ্যগুলো পৌঁছাচ্ছে, কোনোভাবে আপনারা আপনাদের কর্মীদের দিয়ে বা স্বেচ্ছাসেবক দিয়ে ডিজিটাল লিটারেসির দায়িত্ব সরকারের তো অবশ্যই আছে, সাধারণ মানুষেরও আছে, কিন্তু আপনারা আসলে সেরকম কোনো উদ্যোগ নেবেন কিনা বা কোনো পরিকল্পনা আছে কি?
ওইটা নিলে কোনো লাভ হবে না। শাহিদুল আলম শাহ আর তিনি যথার্থভাবে অনেকগুলো কথা বলেছেন। দেখুন, প্রযুক্তির অগ্রগতি আপনি কোনোভাবেই বন্ধ করতে পারবেন না, এটা আপনার হাতে নেই। তবে সব প্রযুক্তির দুটো দিক আছে, ভালো দিকও আছে আবার একটু খারাপ দিকও আছে। ব্যাপারটা ওদের প্রযুক্তির ব্যবহারে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, অপব্যবহারের জন্য শাস্তির ব্যবস্থা করতে হবে, এবং ক্ষতিগ্রস্ত যারা তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে, এবং আইন করে সেই আইনের যথাযথ ব্যবহার করতে হবে। এছাড়া আপনি প্রযুক্তির উপর নির্ভর করে তথ্য বলুন অপতথ্য বলুন কোনোটাই আপনি বাধা দিতে পারবেন না এই মুহূর্তে। সেজন্য আমি মনে করি যে আমাদের শাহিদুল আলম সাহেব যে আইনগুলোর কথা বলছে, যেমন প্রাইভেসি আইন বলেন বা অন্যান্য আইনের কথা যেটা বললো, ওনাদের পারমিশন দিচ্ছে না এখনো, এগুলি যথাযথভাবে করে যথাযথভাবে পালন করা অত্যন্ত আবশ্যক এই মুহূর্তে। অনেক ধন্যবাদ। এই পরামর্শ নিয়ে আজকে আলাপটা শেষ করে, এবং সময় থাকলে নিশ্চয়ই আলাপটা দীর্ঘ করতাম। সামনে কোনো আয়োজনে আবার আপনাদেরকে পাবো এবং আরও বিস্তারিত আলাপ করার সুযোগ আমাদের হবে, এবং অনেক ধন্যবাদ সময়টা দেওয়ার জন্য। ছিলেন আমাদের সঙ্গে রবিয়া জিয়াটার চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার জনাব শাহেদ আলম, এবং ছিলেন কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টু। এবং দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক ৭১ নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা রিউমার দূর করতে হাজির হব, ঠিক একইভাবে একই সময়। এবং আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটা স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন। মেইল আইডি দেখতে পাচ্ছেন, fns.71tv@gmail.com এই ঠিকানা, অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন www.facebook/fakenewsscanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।